মাসুদ কামাল, আমি আপনার কাছে জিজ্ঞেস করি যে আপনার কাছে কি মনে হয় যে ভারত বাংলাদেশের সম্পর্ক এখন কি ন্যায্যতার ভিত্তিতে যে সম্পর্কের দাবি ছিল সেরকম একটা সম্পর্কের দিকে যাচ্ছে? আপনি কি দেখছেন, এবং যে প্রত্যাশা আছে যে ভারতে যারা এখন পলাতক আছে তাদের ফিরিয়ে আনার ব্যাপারে ভারতের সহযোগিতা, সেটা আসলে ভারত সরকার, মোদী সরকার কতটুকু করবে বলে আপনার মনে হয়? এটা আসলে বলা কঠিন, তবে একটা জিনিস কি, মানে হাদির যে হত্যাকারী হিসেবে তদন্ত রিপোর্টে যাদের নাম আছে, মানে প্রধান যে অভিযুক্ত ফয়সাল এবং তার সহযোগী আলমগীর, তাদেরকে এই সময় গ্রেপ্তারের ব্যাপারটা কিন্তু, অথবা গ্রেপ্তারের ঘোষণার ব্যাপারটা যেভাবে বলেন না কেন, আমি দুটো অপশনই মাথায় রাখছি, যে আগেও আটক হতে পারে, এখনও আটক হতে পারে। আটক হওয়া অথবা এই যে ঘোষণাটা, এটাই কিন্তু অনেক কিছু ইঙ্গিত করে। এবং আমার কাছে মনে হয়েছে যেদিন ইলেকশন হয়েছে এবং ইলেকশনের রেজাল্ট হয়েছে, সেদিন থেকেই ভারতের মনোভাব কিছুটা চেঞ্জ হয়েছে। আমার ধারণা যে অন্তর্বর্তীকালীন সরকারকে ভারত সরকার একদমই মেনে নিতে পারে নাই, একেবারেই না। এটা কি কারণে না কারণে সেটা বলতে পারবো না, কিন্তু তারা মেনে নেয়নি একদমই। নানাভাবে তাদেরকে, তাদের ব্যাপারে, তাদের বিরুদ্ধে কথা বলেছে। আবার এদিক থেকেও বলা হয়েছে নানা কথাবার্তা। এগুলোর মাধ্যমে সম্পর্কটা সহজ হয় না এবং সহজ করার চেষ্টাও কেউ করে নাই। কিন্তু নতুন সরকার আসার পর আমার কাছে মনে হচ্ছে ভারতের অ্যাটিটিউডের মধ্যে একটু চেঞ্জ আসছে। এখন আমাদের দিক থেকে আমাদের সরকারের ভূমিকা কী হবে, তারা কিভাবে এই মানে চেঞ্জিং অ্যাটিটিউডকে হ্যান্ডেল করবে, এটা এখনই আমি বলতে পারছি না। এটা হয়তো কদিন পরে আমরা ধীরে ধীরে বুঝতে পারবো। এবং সেই চেঞ্জিংয়ে তাদের দিক থেকে চেঞ্জ হয়েছে, তার প্রথম নমুনা হলো হাদির হত্যাকারী মানে হত্যা অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারা। এবং গ্রেপ্তার করার পর তারা কিন্তু তাদের আইনে তাকে আদালতে তুলছে। আদালত থেকে 15 দিনের রিমান্ডও দেওয়া হয়েছে তাকে, এবং রিমান্ডে নিয়ে তারা জিজ্ঞাসাবাদও করবে। এবং এই জিজ্ঞাসাবাদ যতদিন করবে, আপনি দেখবেন বিভিন্ন সময় কিন্তু ওদের পত্রপত্রিকায় এই নিউজগুলো কিন্তু আসতে থাকবে। এখন জিজ্ঞাসাবাদে সে কী বলেছে অথবা কি প্রচার হচ্ছে, এটা কিন্তু আমরা যখন দেখব, এটার উপর নির্ভর করেই কিন্তু আপনি চট করে কোনো মন্তব্য করতে পারবেন না। এগুলোও কিন্তু এক ধরনের, এখানেও কিন্তু এক ধরনের রাজনীতি থাকতে পারে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। মনে করেন এখন মানে যদি ষড়যন্ত্র তত্ত্বের কথা বলি, বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্ব থাকতে পারে। কিরকম? আমি যেমন ফয়সাল করিম যাকে ধরা হয়েছে, সে তো ট্রিগারটা টিপছে ভাই। কেন টিপছে? টিপার পেছনে কে আছে? এবং এটা কবে হয়েছে আপনার খেয়াল করেন, হাদিকে মারা হয়েছে কবে? যেদিন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে তার ঠিক পরের দিন। এবং তখন মানে এই বিচার না হলে পরে আপনার নির্বাচন হবে না, এমন কথা অনেকে বলেছে। ইনকিলাব মঞ্চও বলেছে। আমি যে এখানে যখন নাকি আমাদের ফুয়াদ ভাই বলতেছিলেন, তখন আমি গুগলে সার্চ করছিলাম, আমি ওখানে দেখলাম যে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকেও একটা ভিডিও আছে, সেখানে বলা হয়েছে এই দেখেন যে হাদি হত্যার বিচার না হলে কোনো নির্বাচন হবে না। ইনকিলাব মঞ্চ তারা ভিডিওতে বলেছে। তো ইনকিলাব মঞ্চ কিন্তু নির্বাচনে অংশ নেয়নি, তাদের কোনো প্রার্থীও নাই। তাহলে তারা নির্বাচন হবে না। আবার দেখলাম খেলাফত মজলিসের একজন এক নেতা, নেত্রকোণের এক নেতা, সেও বলছে যে হাদি হত্যার বিচার না হলে নির্বাচন হবে না। তো একটা দাবি ছিল যে এই একটা বড় হাদি হত্যার ঘটনা তো মনে করেন সারা দেশকে আলোড়িত করেছে। এখন এই ঘটনার প্রেক্ষিতে একটা দাবি কিন্তু উঠেছিল যে নির্বাচনটা পিছিয়ে দেওয়া যায় কিনা, নির্বাচনটা এই মুহূর্তে না করা যায় কিনা। কিন্তু এটা খুব একটা পানি পায় নাই আর কি, হালে পানি পায় নাই, যার ফলে নির্বাচনটা হয়ে গেছে। এখন সরকারও তো একটা দল আছে, তাদেরও কিছু একটা চিন্তা থাকতে পারে। আবার ইন্ডিয়ার সঙ্গে তাদের সম্পর্ক দৃঢ় করার একটা ব্যাপার আলোচনা থাকতে পারে। এখন হাদি যদি বলে যে আমাকে এটা করার জন্য অমুক দল, অমুক নেতা, ফয়সাল যদি বলে যে আমাকে অমুক নেতা বলেছে, অমুক দল বলেছে, অমুক দল টাকা দিয়েছে, বলেছে তুমি এটা করো, তাহলে আমার নির্বাচনটা পেয়েছে, দুই সমুখদের বলে। এখন আবার এটা তো মাথায় রাখতে হবে, ওই লোকটা কিন্তু খুনি। খুনির কথায় কি আপনি বিশ্বাস করবেন? তথ্য প্রমাণ ছাড়া। তথ্য প্রমাণ খুনি তো বলে দিল, ধর আমার নামে করে দিল, পাঁচক বলো আবার টাকা দিছে, হাদিকে মারো, বিশ্বাস করবেন? আগে পরে তো আপনি ইন্ডিয়াতেও ছিলেন, বিভিন্ন জায়গায় দেখাও গেছে, যদি বলে তার কথা আপনি কতটুকু বিশ্বাস করবেন? কিন্তু
যদি তার মধ্যে বলানো যায়, এটা নিয়ে কিন্তু রাজনীতি হবে রে ভাই। যে হাদি হত্যার আসামি এখন যাই বলুক না কেন সেটা নিয়ে একটা রাজনীতি হতে পারে, তাহলে কি সত্য কথা বের হয়ে আসলেও রাজনীতি হওয়ার সে আশঙ্কা আছে কিনা? সত্য হলে তো আছে, সত্য হলেও আছে, মিথ্যা হলেও আছে, কিন্তু তার আগে প্রশ্ন হলো যে সত্য না মিথ্যা মাপবে কে, আপনি বুঝবেন কিভাবে? ধরা যাক বললো উনি 5 জন লোকের নাম বললো, 5 জনকে আপনি যে ঝটপট যে ধরে ফেলাবেন, এটার উপর ডিপেন্ড করে এটা উচিত হবে। অথবা 15 দিন কিন্তু ওখানে রিমান্ডে থাকবে, এই 15 দিনে কি ওখান থেকে কিছু কিছু খবর ওদের মিডিয়া প্রকাশ করবে না? ওইটাতে প্রকাশ করবে, ওইটার মধ্যে ওদের রাজনীতি আছে কিনা, এটাই আপনি বুঝবেন কেমন করে। এখানে কিন্তু জটিলতা শুরু হয়েছে, অনেকের কিন্তু ঘুম হারাম, অনেকের ঘুম এরই মধ্যে হারাম হয়ে যাবে আগামী কয়েকদিন, যে কি বলবে। তবে আমি একটা কথা বলি, ঘুম হারাম হোক আর হোক, হালাল হোক, এটা কিন্তু কাদের ঘুম হারাম বলে মনে হয় আপনার? অনেকেরই হতে পারে, আপনারও হতে পারে, আমারও হতে পারে। পার্টি ওনাদের নাম বললাম না, বললে আমাকে আমারও তুমি দেখাই দিলে কেন? আচ্ছা বরং আমি আমার উপরে নিলাম, পদ দায়িত্ব আমাকে আমার উপরে থাকাটা যে জাস্টিফিকেশন আছে, এটা উনি বললেন, অসুবিধা ডেকে আছে। তো আমি বলছি আচ্ছা না, ব্যাপারটা হলো কি, এটা কিন্তু ভাই আতঙ্কে হতে পারে হারাম, তাই না? তখন কেন হবে, কোথায় এসে পড়বে কেউ তো জানে না। তেহরানের মতো, তেহরানে যে কার পাশে এসে বোমা পড়বে কেউ জানে না, সবাই কিন্তু ঘুম হারাম, তো ওরকম আর কি। তো এখন আমার কথা হলো কি, তারও চেয়ে বড় কথা কি জানেন, দেখেন এই ঘটনার পেছনে কেউ না কেউ আছে, এগুলো সবচেয়ে বড়। সেই পেছনে কেউ না কেউ, অথবা যারা, অথবা যে দল, অথবা কোনো কিছু থাকতে পারে, যারা আছে তার কেন কে, দেখেন যত কিছু আপনি বলেন, হাদি কিন্তু যদি আমরা বলি যে প্রতিহিংসার শিকার, হাদি কার প্রতিহিংসার শিকার? আপনি ওই সময় হাদি মারা যাওয়ার পর আমি কয়েকদিন ঘাটাঘাটি করে হাদি আসলে কি কি বলেছে আমি খুব দেখার চেষ্টা করেছি। দেখেন হাদি একটা ক্যারেক্টার, জুলাই আন্দোলনের সময় হাদি কিন্তু একদম সামনের সারিতে ছিল। হাদির নাম প্রথম আমরা জানলাম কখন, মানে সিরিয়াসলি বলছে যে একদম বড় পাওয়ারফুল লোক, এটা বুঝলাম কখন, 32 তলা ভাঙার সময়। ওই সময় সে কিন্তু অনলাইনে আহ্বান জানায় সবার জন্য, এই প্রথম জানলাম যে হাদি একজন আছে। তারপর হাদির বিভিন্ন বক্তব্য শুনছি, হাদির বক্তব্যের মধ্যে একজন অ্যারোগেন্সি ছিল, অস্বীকার করবো না আমি, বাট সে কিন্তু সবাই সমালোচনা করছে, সে এনসিপির তীব্র সমালোচনা করছে, জামাতের সমালোচনা করছে। ওর মুখে একদম আমি মুক্ত কণ্ঠে কেবল একজনের প্রশংসা পাইছি, সে হলো বেগম জিয়ার। হাজি বেগম জিয়ার মানে অকুণ্ঠ প্রশংসা করছে, কিন্তু মোটের উপর এছাড়া ওনার সমালোচনা থেকে কেউ বাদ দেয়। এবং এই সমালোচনাগুলি বলার ভঙ্গিটা একটু অপছন্দ হইতে পারে, কিন্তু এই সমালোচনার মধ্যে কিন্তু সারবত্তা ছিল কিন্তু ভালোই সে বলতো। আপনার এগুলো তো অনেকবার আমার সঙ্গে হচ্ছে, তো সে ভালো, আমার কাছে খুব একটা খারাপ লাগে। আবার মেঠো বক্তৃতায় তার কিছু কিছু ভাষা শব্দ আমার প্রায় পছন্দ হতো না, উনি কিছু নতুন নতুন শব্দগুলি যেভাবে বলতেন, মানে আঠের বক্তৃতা, ওগুলো আমার ভালো লাগতো না। কিন্তু মোটের উপর এই লোকটাকে মারতে হবে এই ভাবনাটা কার আসতে পারে, ও কার পাকা ধানে মজেছিল, তেমন কোনো সিরিয়াস কোনো ছিল না সে। আমার স্পষ্ট মনে আছে হাদি গুলিবিদ্ধ হওয়ার পর যখন তাকে রিক্সায় করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তখন তার পাশে থেকে একজন লোক ভিডিওতে সেটা ফেসবুকে লাইভ করতেছিল, সেই লাইভটা আমি দেখেছি। এবং সেই লোকটাকে তার চেহারা দেখি নাই, সে বারবার বলতেছিল যে ঢাকা আর্টের ক্যান্ডিডেট হবে হাদি ভাই, এই জন্য তাকে গুলি করা হচ্ছে। এবং তার ওই বক্তব্যে সে সরাসরি ঢাকা আর্টের অন্য কোনো প্রার্থীর প্রতি, সম্ভাব্য প্রার্থীর প্রতি ইঙ্গিত করতেছিল। তো ওই লোকটাকে তাকে জিজ্ঞাসা করেন না ভাই তুমি কিভাবে বুঝলা এই যে ঢাকা আর্টের প্রার্থী হওয়ার কারণে? তো এই যে বিষয়গুলো, এগুলো বিবেচনায় নেওয়া হয়েছে কিনা আমি জানি না, এটা আইন প্রয়োগকারী সংস্থা যারা আছে, তদন্তকারী যারা আছেন তারা দেখবেন। কিন্তু কোশ্চেনটা হলো কি যে, এবং তার মৃত্যুর পর আপনি জানেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে অনেক রকম কথা বলে, হাদি হত্যার ঘটনার পরে এমনও আমরা শুনছি যে হাদিকে যারা সামনে নিয়ে এসেছে তাদেরই কেউ হয়তো হাদিকে হত্যা করছে, এই ধরনের কথাও আমরা শুনেছি। হতে পারে, রাজনীতিতে অনেক কিছু সম্ভব, রাজনীতি যে কত ন্যাস্টি হতে পারে এটা তো আমরা গত 15-16 বছরে দেখছি রে ভাই। মানুষের মানে তার টিকে থাকার জন্য সাধারণ মানুষের অধিকারকে আপনি ছিনে নিচ্ছেন, তো এগুলি তো আমরা দেখছি। এখন কি হবে, কার হবে, কে করছে না করছে, তবে আমরা মানে নানা রকমের সার্কামস্টেন্স দেখে অনেক সময় মন্তব্য করি যে এটার পরে মানে শিডিউল ঘোষণা পরে তিনি হত্যা, তারপর তিনি এই 5 জন পেছনের দাবি, তার মধ্যে আবার বিএনপিকে দায়ী করে একভাবে মির্জা আব্বাসকে ইঙ্গিত করা, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু নিছক রাজনীতি ছাড়া কিছু না। আপনি যদি এগুলো দিকে মন দেন
তাহলে কিন্তু আপনি প্রকৃত অপরাধী থেকে দূরে চলে যাবেন। কাজেই ওইটা দেখা আমরা উচিত। আশা করি যে প্রকৃত অপরাধী সামনে আসুক এবং একটা সুষ্ঠু একটা তদন্ত এবং বিচার হোক, সেটা আমরা আশা রাখি। একটু ভিন্ন টপিকে যেতে চাই। ইলেকশন হলো, অনেক প্রত্যাশিত ইলেকশন, যে ইলেকশনের জন্য আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সকলেই ধন্যবাদ দিয়েছি। যে দলগুলো এখন অভিযোগ করছে সেই দলের নেতারাও ধন্যবাদ দিয়েছে, কিন্তু তারপর অত্যন্ত দুঃখজনকভাবে আমরা এমনটা শুনছি যে নেতারা বলছেন, বিশেষ করে জামাত ইসলামের একজন নেতার কোট আমি বক্তব্য থেকে কোট করছি, তিনি জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার, তিনি বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন ইঞ্জিনিয়ারিং করে ভোটের ফলাফল পাল্টে ক্ষমতায় গিয়েই জুলাই বিপ্লবের ইতিহাস ভুলে গেলেন। এখন তারা অর্থাৎ বিএনপি জুলাই আন্দোলন মানে না। আমরা চেয়েছিলাম নির্বাচনের মাধ্যমে ইসলাম কায়েম হবে, কিন্তু করা হলো ইঞ্জিনিয়ারিং। দুটি প্রশ্ন আমি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আপনার কাছে আসি। একটা হচ্ছে যে আমরা তো ওই প্রশ্নটা বারবার করেছি, বিশেষ করে আমি অনেকবার করেছি, করে অনেক রকম ট্যাগিংয়ের শিকারও হয়েছি, গালিও অনলাইনে অনেক করা হয়, আপনি জানেন, যে আসলে জামাত ইসলামিক ইসলাম কায়েম করবে কিনা। এই যে কথাটা তিনি বললেন আমরা চেয়েছিলাম নির্বাচনের মাধ্যমে ইসলাম কায়েম হবে, এটা কিন্তু জামাত বলেনি কখনো। যে কেউ কেউ বলেছে, আবার ডিনায়ও করেছে, আমরা ধোঁয়াশার মধ্যেই ছিলাম। আপনারা কি জানতেন যে জামাত বিজয়ী হয়ে ইসলাম কায়েম করবে? কারণ আপনারা তো জোটে ছিলেন। জামাতের ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের যে ম্যানিফেস্টো, সেখানে এই ধরনের কোনো বক্তব্য আসে নাই আসলে। বাট দল আকারে জামাত তো একটা ধর্মীয় রাজনৈতিক দল, এবং সে এবং আরও যারা তার মতো ইসলামিক রাজনৈতিক দল আছে, তাদের তো এটা বক্তব্য খুব পরিষ্কার, তারা ইসলামী রাষ্ট্র করতে চায়, তাদের এজেন্ডাতে আছে। বাট ইলেকশন ম্যানিফেস্টোতে এইবার ইসলাম প্রতিষ্ঠা করা, শরিয়া কায়েম করা, এই ধরনের কোনো বক্তব্য আমার চোখে পড়ে নাই আর কি। ওকে, কিন্তু আপনি বিষয়টা কতটুকু কনভিন্স? এটা তো সামনে যেহেতু জামাত ইসলাম বিরোধী দল, আগামী তো এই রাজনীতিটা, এই আলোচনাটা ইসলাম বিরোধী দল থাকবেই। ইসলাম মানে জামাত ইসলামী ইসলামপন্থী দল, ইসলামপন্থী দল, সুতরাং বিরোধী দল, ওইটা বলা প্রধান বিরোধী দল, এবং প্রধান বিরোধী দল যেহেতু জামাত ইসলাম প্রধান বিরোধী দল, সুতরাং জামাত ইসলামী আসলে ইসলাম কায়েম করতে চায় কিনা আগামীতে, সেই আলোচনাটা আসবে। সেই জায়গা থেকে আপনার কি মনে হয় যে জামাত ইসলাম যখন ইসলামে তাদের দলের নির্বাচনী ম্যানিফেস্টো নিয়ে আসছে, সেখানে তারা ইসলাম কায়েমের কথা বলছে না, এমনকি যখন বিদেশিদের সাথে, কূটনীতিকদের সাথে কথা বলছে, তখনও কিন্তু তারা ডেমোক্রেসির কথাই বলছে, লিবারেল পলিটিক্সের কথাই বলছে। কিন্তু এই যেমনটা আপনি বললেন যে তাদের তো আসলে ইসলামী ধারণা থেকে তারা, তাদের দল ইসলাম পন্থার দল, তারা তো ইসলাম কায়েম করতেই চায়। তা আপনি কি মনে করেন যে ব্যাপারটাকে আপনি কনভিন্স যে তারা যে দ্বিমুখী একটা চরিত্র তাদের আমরা দেখতে পাই, যেটা স্পষ্ট না, এটাকে আপনি কনভিন্স কিনা? দেখেন, এই বিষয়ে প্রশ্ন করার জন্য আসলে তাদের প্রতিনিধি দরকার। না, আপনি কনভিন্স কিনা? আপনি যেহেতু আপনারা জোটে গেছেন, সেই জায়গা থেকে আমাদের জোট একদম ইলেকটোরাল, একদম সিম্পলি ইলেকশন, সিম্পলি আমরা সবাই এক বাক্সে নির্বাচন করেছি, এর বাইরে কোনো পলিটিক্যাল ইস্যু। আমি যদি আপনাকে একদম ধরেন একজন রাজনীতিবিদ হিসেবেও তাদের সাথে একসাথে যতটুকুই পথ চলেন না কেন, সেটুকুর জন্য তাদের একটা জায়গা, এটা মৌলিক একটা জায়গা, সে জায়গায় আপনারা যতটুকু মানে ভাবে জানা দরকার, সেটা আপনি কনভিন্স কিনা? একটা বিষয় হলো, তারা তো পাবলিকলি কখনো বলে নাই যে আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার প্রকল্প থেকে সরে আসছি, আমরা ইসলাম কায়েম করতাম, করা হলো ইঞ্জিনিয়ারিং কায়েম, এটা তো বলা পাবলিক। সেটা তো সে ক্ষমতায় গেলে করতো কিনা অথবা করতে পারতো কিনা সেটা অন্য আলোচনা। প্রশ্ন হচ্ছে তার তো আসলে তার যে পার্টি পজিশন, সেটা তো সে একটা ধর্মীয় রাষ্ট্র কায়েম করতে চায়, অতএব এটা বলার ভিতরে তার তো কোনো দোষ দেখতেছি না। অতএব সে তার পজিশন একই রকম আছে। প্রশ্ন হচ্ছে ইলেকশন টাইমে কৌশলগত কারণে সে কতটুকু বলেছে, কতটুকু বলে নাই। আমরা ইলেকশন রিলেশনশিপের মধ্যে দেখেছি ইসলামী রাষ্ট্র কায়েম করার কোনো আলোচনা এখানে টেবিলে আসে নাই। সিম্পলি আসছে আসন, ভোট, ভাগাভাগি, কে কোথায় কাকে হেল্প করবে, সাপোর্ট করবে, এই আলোচনার বাইরে আইডিওলজিক্যাল রাজনৈতিক আলোচনাটা আসলে এই সময়টাতে আসে নাই, আসার সুযোগও ছিল না। বাট আমার মনে হয় অফকোর্স এই প্রশ্ন তাদেরকে ফেস করতে হবে, তাদেরকে এটার জবাব দিতে হবে যে তারা আসলে কি ধরনের রাষ্ট্র চায়, এবং সেই রাষ্ট্র চাওয়ার প্রশ্নে কি তারা পিছনে ফিরে আসছে কিনা অথবা তারা পরিবর্তন করেছে কিনা। করে না থাকলে তারা তাদের বক্তব্যের ভিতরে কনসিস্টেন্সি নাই কেন। তো সেই জায়গাটার প্রশ্ন তাদের লিডারশিপকে তাদেরকে পরিষ্কার করতে হবে। রাইট। এখন এই যে প্রশ্নটা আসছে যে ইঞ্জিনিয়ারিং করা হলো এবং জামাত থেকে বলা হচ্ছে আমরা 203 দল, আরেকজন নেতা বলেছেন 203টি দলে বিজয়ী হয়ে আমরা ক্ষমতায় যেতাম, কিন্তু ইঞ্জিনিয়ারিং করে হারিয়ে দেওয়া হয়েছে। আপনার মন্তব্য শুনি, কারণ এটা তো একটা গুরুতর অভিযোগ। ডক্টর ইউনূসের সময় যে ইলেকশনটা হলো, সেটাকে বলা হচ্ছে যে টোটালি ইলেকশন ইঞ্জিনিয়ার করে করা হয়েছে। আমার অভিজ্ঞতা হচ্ছে যে ইলেকশনে বিএনপি ক্ষমতায় আসতো, এটা আমার অবজারভেশন আর কি, বাট এই মার্জিনে ক্ষমতা আসার কথা না। আমরা তৃণমূলের যে বাস্তবতা দেখেছি তাতে হয়তো ধরেন একটা স্লিম মেজরিটিতে বিএনপি ক্ষমতা আসতো, 160-70।
বাকি যেই আসনগুলোতে আপনার আমরা দেখলাম যে 5 থেকে 10,000 ভোটের ডিফারেন্স হয়েছে, সেখানে প্রচুর ইররেগুলারিটিস আছে। যেমন আমারটাতেই আমি প্রচুর ইররেগুলারিটিস পেয়েছি, এবং ধরেন আমার গণভোটের সংখ্যা এবং ব্যালটের মানে এমপি ব্যালটের সংখ্যায় তারতম্য আছে। তারপরে হচ্ছে জাল ভোট, সেন্টার টাকানো, প্রিজাইডিং অফিসারকে পিস্তল ধরে ভয় দেখানো, এজেন্ট বের করে দেওয়া, প্রশাসন সেন্টার ছেড়ে দিয়েছে আপনার বিভিন্ন জায়গায়। যদিও যৌথ বাহিনীর একটা অংশ প্রচন্ড রকম পেশাদারিত্বের সাথে কাজ করেছে, তারা প্রফেশনালি সার্ভ করবার চেষ্টা করেছে, বাট প্রশাসন একটা অংশ বায়াসড হয়ে গেছে। এই ঘটনাগুলো ঘটেছে। দুর্গম অঞ্চলগুলোতে সেন্টারে অন্য বিরোধী দলের লোকজন ছিল না, থাকতে দেওয়া হয় নাই, এই ঘটনাগুলো ঘটেছে। এবং এখানে বাবুল ভাই যেহেতু নির্বাচন করা মানুষ, উনি এটা বুঝবেন, 5-7টা সেন্টারে যদি কোনো প্রার্থী বড় ব্যবধানে হেরে যায়, সে 70-80টা সেন্টারে জিতলেও ওই ব্যবধান আর গুটাইতে পারবে না। অতএব এই ধরনের ইররেগুলারিটিজের খবর বিভিন্ন জায়গা থেকে আমরা পাচ্ছি, কিন্তু মানে বিএনপি ক্ষমতায় আসতো না, এটার সাথে আমি একমত না। আমি মনে করি যে বিএনপি স্লিম মেজরিটি হলেও 170-80 সিটে বিএনপি ক্ষমতায় চলে আসতো, বাট বাকি 40-50টা আসনে হয়তো কোনো না কোনো ফর্মে ইররেগুলারিটিজ কিন্তু হয়েছে। জামায়াত ইসলামী যে পরিমাণ ভোট পেয়েছে, সেই জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় না যে এই ভোট পাওয়াটা নিয়ে অন্যরা যদি বলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, সেটাকেও তো খারিজ করা যাবে না? অনেকে না, বলছে তা যে না। ইঞ্জিনিয়ারিং হয়েছে কিন্তু সেটা জামাতের পক্ষে হয়েছে। না, ওইটা সেটাকে আপনি প্র্যাকটিক্যাল না। এই কারণ হচ্ছে যে ক্ষমতার যে ভরকেন্দ্র আছে, ডিপ স্টেট থেকে শুরু করে আন্তর্জাতিক সম্প্রদায়, আমলা, সামরিক, বেসামরিক, গণমাধ্যম, ব্যবসায়ীদের, এর প্রত্যেকটা ভরকেন্দ্রে দেখবেন কেউই জামাত ফ্রেন্ডলি না, কেউই চায় না, তারা দেখতে চায় না জামাত ক্ষমতায় আসুক। অতএব জনগণ হচ্ছে ক্ষমতার একটা ভরকেন্দ্র, এবং সবচেয়ে ক্ষমতাবিহীন ভরকেন্দ্র, সবচেয়ে দুর্বল ভরকেন্দ্র হচ্ছে ভোটাররা। ভোটারদের বাইরেও আরো পাওয়ারফুল ক্ষমতার ভরকেন্দ্র আছে। অতএব আমি শুধু মনে মনে চাইলাম, জরিপে দেখলাম 200-র উপরে সিট আমার টেবিলে চলে আসতেছে, ল্যান্ডস্লাইড নিয়ে চলে আসবো, এইটা আমার কাছে বাস্তবিক না। এখন প্রশ্ন হচ্ছে এই 40% অথবা জামাত ধরেন 33% ভোট পাইছে, এটা কি জামাতের ভোট? আমি মনে করি না। জামাতের ভোট খুব বেশি বাড়ে নাই। যেটা হয়েছে, একটা এন্টি বিএনপি সেন্টিমেন্ট তো ভোটের মাঠে কাজ করেছে। কারণ গত 16-17 মাসে বিএনপির নেতা কর্মীদের আচার আচরণ, আমলনামা, চুরি, চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাস, এগুলো তো ভিজিবল হয়েছে। এনটি বিএনপি একটা ক্যাম্পেইন আমরা অনলাইনে দেখেছি, এই বাস্তবতা। তো সেই জায়গাটাতে এই ভোটগুলো কোথায় যাবে? আর কোনো বাক্স তো নাই জেতার মতো বাক্স যদি কাউকে ভোট দিতে হয়। এবং এই রাজনীতিটাই তো আমরা গত 40 বছর দেখেছি। আওয়ামী লীগ পছন্দ না করলে বিএনপি ভোটের কথা বলছেন, এনটি আওয়ামী যে ভোটটা, সেই ভোটের কথা তো বললেন না। সেই ভোটটা কোথায় গেল? না, সেই এনটি আওয়ামী লীগ তো এখন সবাই আমরা। জুলাই গণ অভ্যুত্থানের পরে যেটা হয়েছে, বাংলাদেশে বিএনপির যে এক্সক্লুসিভ পলিটিক্সের জায়গা, সেটা তো আর নাই। এবং পাশাপাশি যে আওয়ামী ভোটটা, সবাই তো বিএনপি। এবং আওয়ামী ভোটটার কথা আপনি বলেন। আওয়ামী লীগ ভোট হচ্ছে আপনার মানে স্কোয়ারলি বিভিন্ন জায়গায় চলে গেছে প্রোটেকশন সাপেক্ষে। যে যে এলাকাতে যে দল যাদেরকে নিরাপত্তা দিতে পারবে, শেল্টার দিতে পারবে, বাজারে ওঠার অধিকার দিবে, দোকানপাট খুলতে দিবে, মিথ্যা মামলায় হয়রানি করবে না, তারা সেই দলে গেছে নিরাপত্তা সাপেক্ষে। যেখানে বিএনপিতে যাওয়া সেখানে বিএনপিতে গেছে, যেখানে জামাতে যাওয়া সেখানে জামাতে গেছে। এটা মানে আপনি কোনো একদম সিঙ্গেল বক্সে ফেলতে পারবেন না যে পুরোটা ওইদিকে চলে গেছে। থ্যাংক ইউ। আমি